Juju আসছে। You are not alone. আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এক লাইক দেন, সেক্ষেত্রে এটা আমাদের সাহস যোগায়। আশা করি আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আপনাদের পরিচিতদের মধ্যে ভৌতিক ঘটনা পছন্দ করেন তাদেরকে জানিয়ে দেবেন। যদি গল্পটি ভালো লাগে তো অবশ্যই সবাইকে শেয়ার করে শোনাবেন ইনশাল্লাহ। তো আমি যে ঘটনাটি বলতেছি সেটি আসলে আমার কালেক্ট করা ঘটনা। ঘটনাটি বগুড়া ডিস্ট্রিক্টের সদর উপজেলার ক্যান্টনমেন্ট এলাকার কৈগাড়ির ঘটনা। ঘটনাটা ওখানে অনেক পপুলার। তো যারা বেসিক্যালি বগুড়াতে থাকেন বা বগুড়া সম্পর্কে জানেন তারা হয়তো বা জায়গাটি চিনবেন। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি বেশ পুরনো, 1981 এর ঘটনা। তো ওখানে ওই এলাকায়, যেহেতু সদর উপজেলায়, ওই এলাকার তখন অত জনসংখ্যা ওইরকম ছিল না, অনেক কম ছিল, এখন হয়তো অনেক বেশি হয়েছে। তো ওখানকার একজন শিক্ষক ছিলেন আর কি, ওই এলাকার স্কুলের শিক্ষক। ওনার নাম হচ্ছে আজিজ মাস্টার। উনি একদিন বাজার করে ফিরছিলেন। তখন দেখা যেত যে রাস্তাঘাট গুলা এখনকার মতো এতটা মানে পরিষ্কার বা সোজাসুজি ছিল না, অনেক আঁকা বাঁকা রাস্তা ছিল, ঝোপঝাড় ছিল অনেক, আমরা সকলেই জানি, অনেক আগের ঘটনা যেহেতু। তো উনি একদিন বাজার করে ফিরছিল। তো বাজার থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে আর কি। তো সন্ধ্যার আগ মুহূর্তে, যেটা পরন্ত বিকেল বলি আমরা, তো সময় আস্তে আস্তে তখন তো অত ঘনবসতি ছিল না, মানে অনেক দূরে দূরে বাড়িঘর গুলা ছিল, মানে বর্গ কিলোমিটারে এত ঘনবসতি ছিল না। তো আস্তে আস্তে রাস্তার মধ্যে হঠাৎ করে উনি শুনতে পেল মানে অদ্ভুত রকমের একটা সাউন্ড, মানে কান্নার আওয়াজ। বেসিক্যালি আমরা যেটা শুনি কান্নার আওয়াজ, কেউ কাঁদলে আমরা কিন্তু বুঝতে পারি যে এখানে কেউ কাঁদছে। তো ঠিক সেরকম একটি কান্নার আওয়াজ পেল। তবে মানে তার কাছে একটু খটকা লাগলো, কি যদি কান্নাটা বড় মানুষের হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু যেভাবে কান্না করতেছে মানে মনে হচ্ছে যে কোনো শিশু বাচ্চা কান্না করতেছে, এই টাইপের। তো উনি ওই কান্নার আওয়াজের যেদিক থেকে আসতেছিল ওদিকে একটু এগিয়ে গেল, দেখলো যে মোটামুটি বেশ বড় একটা বাঁশঝাড়। এখনো মানে ওই এলাকায় আপনি শাওন ভাই যদি কখনো যান, খেয়াল করে দেখবেন, এখনো মেবি লাইক 2022 সালে এখনো আপনার ওখানে অনেক বাঁশঝাড় আছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, আমার রিলেটিভের বাড়ি ওই জায়গায়। তো ওই বাঁশঝাড়ের বড় বড় বাঁশঝাড়, মানে অনেক বড়। তখনকার ওখানকার মানুষজন মানে বড় বড় মহিষ পালতো। আপনারা জানেন বগুড়ার দই কিন্তু অনেক বিখ্যাত, ওই মহিষের দই থেকে দইটা হয়, যে কারণে অনেক বিখ্যাত আর কি, এখনো পপুলার। তো যাই হোক, ওই বাঁশঝাড়ের পিছনে উনি গিয়ে দেখতে পেল খুব সুন্দর একদম ফুটফুটে একটি বাচ্চা, 4 বছর বা 4.5 বছর বয়স হবে, কান্না করতেছে এবং অজস্রে কান্না করতেছে, মানে 2 চোখ ধরে কান্না করতেছে। তো উনি অনেকবার জিজ্ঞেস করছেন যে হ্যাঁ মা, তুমি কান্না, মেয়ে বাচ্চা ছিল, একটা মেয়ে ছিল, তুমি কান্না করতেছো কেন? তোমার বাসা কোথায়? কোথায় যাবা তুমি? এত সন্ধ্যাবেলা হয়ে আসতেছে। তো কোনো কথা বলে না, মেয়েটা একদম স্টপ, শুধু কান্না করে, কোনো কথা বলে না, কোনো কথার উত্তরও দেয় না। তো উনি কিছুক্ষণ এভাবে চেষ্টা করার পর যখন দেখলো যে না, ওনার কাছ থেকে কথা বের করা যাচ্ছে না, তখন উনি যেহেতু একটা শিক্ষিত মানুষ ছিল, উনি কি করলো, দেখলো যে যেহেতু রাত হয়ে আসতেছে, সন্ধ্যা হয়ে আসতেছে, ছোট বাচ্চা, একটা রিস্ক হয়ে যায়, জায়গায় রেখে যায় কিভাবে। তো উনি সাথে বলছে, মা চলো, তুমি আমার সাথে বাসায় চলো, তারপরে তোমার কাছ থেকে শুনে তোমার বাবা মাকে খবর দিব, ওরা এসে নিয়ে যাবে। তো বলার সাথে সাথে উনি ওই মেয়েটা কি করছে, ওই মাস্টার সাহেবের হাত ধরছে।
তো তখন হলো কি, মানে উনি ওখানে আর দেরি করে নাই, মেয়েটাকে সাথে নিয়ে বাসায় চলে আসছে। তো বাসায় আসার পরে মানে কমন যে ব্যাপারগুলা হয়, যে ওনার ওয়াইফ জিজ্ঞেস করলো যে কোথা থেকে আনছো, কোথায় পাইছো, মানুষের বাচ্চা, এটা তো আসলে একটা রিস্ক। তো উনি বললো যে না, দেখলাম যে কেউ নাই, তো আমি নিয়ে আসছি, সাথে করে পরিস্থিতি ঘটনাটা বললো। বলার পরে বললো ঠিক আছে, সকালে দেখা যাবে কি হয়। তো এই মুহূর্তে হচ্ছে কি, বাচ্চাটা রাত্রে কোনো খাওয়া দাওয়া করে নাই, শুধু কান্না করছে। তো ওনারা অনেক টেন্স ছিল, স্বাভাবিক, মানে একটা মানে কি কার বাচ্চা, না কি নিয়ে আসলাম, কি হয় না হয়, আবার কোন কিছু ভেসে যায় কিনা, এরকম অনেক কিছু থিঙ্কিং করে রাত কাটাইছে। পরদিন ভোরবেলা ওখানকার যে কমিশনার ছিল, নামটা মনে নেই, কি নাম জানি বলছিল, উনি কি সহ কয়েকজন ময় মুরব্বীকে ডাক দিচ্ছেন। তো ডাক দেওয়ার পরে ওই ওনারা এসে বলছে যে ঠিক আছে, খোঁজ করো, যদি পাওয়া যায় তাহলে ওনাদের দিয়ে দিতে হবে, যেহেতু আসছে, তুমি নিয়ে আসছো, তা আপনাদের বাসায় রেখে দেন, তারপরে খোঁজ খবর করেন, তারপরে পরে দেখা যাবে। তো এইভাবে বেশ কিছুদিন চলে গেল, 15-20 দিন চলে গেল। অনেক জায়গায় মানে প্রচার করা হইলো, মাইকিং করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু না, কেউ ওই বাচ্চাটার কোনো খোঁজও নিতে আসে না, মানে কোথাও কেউ এর পরিচয় বলতে পারে না। তো এর মধ্যে যেটা হলো, মানে ওই আজিজ মাস্টারের কোনো ছিল না, মেয়ে ছিল না। ওনার 2টা ছেলে ছিল, ছেলে সন্তান ছিল, ওনাদের মেয়ে ছিল না। ছেলেগুলো মেবি 8-10 বছর বয়স এরকম, তো মেয়ে হইতেছিল না। তো ওনার ওয়াইফ আবার বললো কি যে মেয়েটা তো অনেক সুন্দর, কিউট একটা মেয়ে, যেহেতু বাবা পাওয়া যাইতেছে না, তো এক কাজ করি, আমরাই মেয়েটাকে রেখে দিই, তারপরে যদি কোনোদিন ওনার বাবা মার সন্ধান মেলে, তারপরে যা হবে হবে। তো মাস্টার সাহেবেরও প্রস্তাবটা পছন্দ হলো। উনি এলাকার কয়েকজন ময় মুরব্বীর সাথে বিষয়টা আলোচনা করার পরে সবাই ডিসিশন দিল যে না, ঠিক আছে, তুমি রাখতে পারো, তোমার কাছে নিরাপদে থাকবে, তারপরে দেখা যাবে। তো এইভাবে ওই বেশ কিছু বছর মেয়েটাকে লালন পালন করলো। তবে এখানে বলে রাখি শোন ভাই, অদ্ভুত যে বিষয়গুলো হচ্ছিল মানে মেয়েটা বাসায় আসার পরে, সেটা হচ্ছে যে ওই মেয়েটা মানে সাধারণভাবে আমরা মানে যারা বাঙালি বা বাঙালি কালচারের বিশ্বাসী, তারা কিন্তু মেবি ভাত খাই, 3 বেলায় ভাত খাই, কিন্তু মেয়েটা ভাত খেত না। মানে তার খাওয়ার রুটিন ছিল অদ্ভুত, মানে উনি শুধু ফলমূল খেত বাচ্চাটা, ফ্রুটস জাতীয় জিনিস, জুস জাতীয় জিনিস, ফ্রুট জাতীয় জিনিস, এর বাইরে সে কিছু খেত না, বা কিছু দিলেও মানে না করতো না যে খাবো না, চুপ করে বসে থাকতো, মানে বোঝা যেত যে সে খাবে না। তো যাই হোক, বিষয়টাকে ওনারা স্বাভাবিকভাবেই নিছেন যে হয়তো বা মেয়েটা ছোট থেকে ফ্রুটস খেতো, এই কারণে হয়তো এরকম। তো যাই হোক, ওনাদের অবস্থা মোটামুটি আল্লাহর রহমতে ভালো ছিল, ওনারা মেয়েটাকে ফ্রুটস দিয়ে খাওয়াইতো। তো এইভাবে বেশ বছর চলে গেল, অনেক বছর চলে গেছে। চলে যাওয়ার পর যেটা হয়েছে শাওন ভাই, যে মেয়েটা যখন বড় হইলো, মানে তখনকার দিনে তো আসলে হয়েছে কি যে মেয়ে মানুষ এত বয়স হইতো না আর কি, মানে 12-14 বছর 15 বছর হইলেই মানে বাবা মার একটা চিন্তা উঠে যাইতো যে মেয়ে বিয়ে দিতে হবে, মেয়ের বয়স বেড়ে গেলে কে নেবে, এরকম আর কি। আর যেহেতু মেয়ের মতোই লালন পালন করছে, ওনাদের একটা আন্তরিকতা, ভালোবাসাটা জন্মায় গেছে, মানে নিজের মেয়ের মধ্যে, আর ওনার মধ্যে পার্থক্য খুঁজে পান না। আর যেহেতু মেয়ে নাই, ওনাকে মেয়ের মতোই ওনারা বড় করছে আর কি। তো মেয়েটাকে লেখাপড়া করার জন্য ওনারা ওই ওখানকার একটা স্থানীয় মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছিল। ওখানকার মোটামুটি রেজাল্ট তার ভালো, ওখানকার মোটামুটি সে হুজুরের যে বয়ান অনুসারে মানে সে অল্প দিনেই অনেক কিছু শিখে ফেলছে। মানে মোটামুটি ওখানকার মাদ্রাসার মধ্যে ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ধরতে গেলে, সে বাংলা পড়ে না, মানে শুধু আরবি পড়ে। তো মানে একটু ধার্মিক টাইপের, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে মেয়েটার কালচার এবং চাল চলন সবকিছু মানে পারফেক্ট কম্বিনেশন, একটা খুব গুড গার্ল বলতে যেটা বোঝায়, সব গুণাবলী মেয়েটার মাঝে আছে। তো এক সময় দেখা গেল যে মানে এলাকার লোকজন, হ্যাঁ বিয়ে দেওয়া লাগবে, মেয়ে বিয়ে দিবা না, নানান কথা টথা বলে। তো তখন ওনারা চিন্তা করলো কি, আত্মীয় স্বজনের সাথে মিলে যে এরকম একটা ভালো মেয়ে, এটা মানুষ অন্যের কাছে কিভাবে দিই, মেয়েটার বাবার কোনো পরিচয় নাই, মার কোনো পরিচয় নাই, কোথায় বিয়ে দিব না দিব, কি হবে না হবে।
এরকম অনেক চিন্তা ভাবনা করার পরে ওনারা ডিসিশন নিছে যে ঠিক আছে মেয়েটাকে আমরাই রেখে দিই। তো একটা সময় যে কি করলো, উনি ওনার বড় ছেলের সাথে, আর বড় ছেলের নাম ছিল আশরাফুল, উনি পেশায় একজন পশু ডাক্তার ছিলেন ওই এলাকার। তো ওই ওনার সাথে মেয়েটার বিয়ে দিয়ে দেন। তো বেশ ভালো, মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর, স্বাভাবিক মানুষের চাইতে একটু সুন্দর বেশি, সার গুণাবলী গুলোও ভালো। তো দেখা যাচ্ছে যে ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, মানে একটা পারিবারিক সম্পর্কের মধ্যেই হয়ে গেছে আর কি। বেশ ভালো সুখের সংসার চলছিল আশরাফুল ভাইয়ের সাথে। তো এইভাবে বেশ কিছুদিন কেটে গেল, ওনাদের মানে সংসারটা খুবই সুখের, এবং মানুষ হিংসা করতো যে সব ফ্যামিলিতে কম বেশি ঝগড়াঝাটি লাগে, কিন্তু অদ্ভুত এই মাস্টারের ফ্যামিলিতে কোনো ঝগড়াঝাটি নেই। মানে এইদিকে উনি খুব সুখী মানুষ ছিল। ইতিমধ্যে উনি রিটায়ারমেন্টেও চলে আসছে, উনি আর মানে পড়াশোনা করান না, বাড়িতেই থাকেন, বাড়িতেই সবকিছু দেখভাল করেন। আর ছেলে বড় হয়ে গেছে, বড় ছেলেটা ডাক্তার, ছোটটা মোটামুটি তখন কলেজ বা অনার্স লাইফে পড়ে কি, আজিজুল কলেজে পড়ে সম্ভবত। তো সুখের সংসার চলছিল, চলতে চলতে একটা পর্যায়ে যে হলো কি, মানে ওই আশরাফুল ভাইয়ের মানে ওই সংসারে মানে ওনার কোনো বাচ্চা হচ্ছিল না। বিয়ে 3 বছর 4 বছর হয়ে গেছে, কিন্তু কোনো সন্তানাদির মুখ তারা দেখতে পাচ্ছিল না। তো এই বিষয়টা নিয়ে অনেক সময় ওই আশরাফুল ভাই আপসেট থাকতেন আর কি, খুব আপসেট থাকতেন যে সবারই মোটামুটি তার বয়সে যারা আছে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এত সুন্দর ওয়াইফ, বাচ্চা হচ্ছে না, টেনশনেরই ব্যাপার কিন্তু সামনে। তো উনি টেনশন ফিল করতেছে, এরকম মানে প্রায় সময় টেনশন ফিল করে। তো একটা সময় ওনার ওয়াইফ কিন্তু বুঝতে পারে, বাচ্চাটাকে যখন ওনারা নিয়ে আসছিল ওর কোনো নাম ছিল না, ওর নাম জিজ্ঞেস করলে নাম বলতে পারতো না। তো মাস্টার সাহেব একটা নাম রেখে দিয়েছিল ঝর্ণা, ওখানকার মানুষজনের যেটা কথা, ঝর্ণা খুব ফেমাস একটা নাম। ওখানে মোটামুটি তাকে প্রায় মানুষই চিনতো, কিন্তু মেয়েটা বাড়ি বের হতো না, কিন্তু অনেকেই তাকে চিনতো। মানে ছোটবেলায় একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আশেপাশের লোকজন জানতো, এটা নিয়ে অনেকে কথাও বলছে। এই হিসাবে অনেকে তাকে মানে খুব ভালোভাবে চিনতো আর কি, যে ঝর্ণা মেয়েটা, এটা বাবা মা পরিচয় মাস্টার সাহেব পালছে, এই টাইপের আর কি, মানে মানুষ ইগনোরিং করতো। তো উনি এটা আসলে তেমন কোনো সমস্যা না, কিন্তু সমস্যাটা হইতেছিল যে বাচ্চা হচ্ছিল না। তো এটা নিয়ে মন খারাপ করা দেখে ওই ঝর্ণা ওই ওনার স্বামীকে প্রায় বলতো যে আমি তোমাকে সব সুখী দিতে পারবো, কিন্তু আসলে এই বিষয়টা হচ্ছে না। তো উনি অনেকে ডাক্তারও দেখাইতে নিয়ে যেতে চাইছে, চলো ভালো কোনো ডাক্তার দেখাই, আর আমাদের একটা সন্তান তো দরকার, বাবার বড় ছেলে, আমাদের একটা বংশের প্রদীপ দরকার। আসলে যাদের সন্তান নাই তারা কিন্তু বিষয়টা বোঝেন ভালো করে। তো কিন্তু উনি ডাক্তারের কাছে যাবে না, ওনার একটাই কথা, ডাক্তারের কাছে যাইতে পারবো, ডাক্তারের কাছে ডাক্তার দেখাবে, ডাক্তার সহ্য করতে। তো এই অবস্থাতে উনি কখনো তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেননি। উনি নিজে যেহেতু ডাক্তার, কিন্তু উনি তো পশু ডাক্তার, মানুষের ডাক্তার। তো উনি মানে এটা নিয়ে খুব আপসেট ছিলেন। এরই মাঝখানে একদিন হলো কি, যে উনি ওই সন্ধ্যার পরে মানে মেবি রাত্রিবেলা মানে হঠাৎ করে খুশখুশে কাশ হচ্ছে, খুশখুশে প্রচন্ড কাশি। তো উনি বলছে যে ওষুধ তো নাই, ঝর্ণা তুমি এক কাজ করো, আমার জন্য একটু পানি গরম করে নিয়ে আসো, আমি একটু ওই করি, মানে গড় করি, একটু কুলি করি লবণ দিয়ে, ভালো লাগবে গলাটা। তো বলছে ঠিক আছে তুমি বসো, আমি করে আনতেছি। তো তখনকার সময় মানে ওখানে গ্যাসের লাইন ছিল না, গ্যাসের লাইন মেবি এখন আছে কিনা জানি না, গ্যাসের লাইন ছিল না। তো সিলিন্ডার ব্যবহার মনে হয় তারা করতো না, তো সবকিছু চুলোতেই হতো আর কি, মাটির চুলো, লাকড়ি টাকড়ি দিয়ে রান্না বান্না করতো। যে ওই সেদিন আবার গড়ি বৃষ্টি হইতেছিল রাত্রিবেলা, বেশি রাত্রিও হয়নি, 9টা 10টা বাজে। তো একটা সময় দেখা গেল কি যে বৃষ্টির কারণে মানে অন্ধকারচ্ছন্ন আর কি। তখন তো আসলে ওই আমরা যে সহজে এখন কারেন্ট পাইতেছি, ঘরে ঘরে বিদ্যুৎ, তখন সেরকম পরিস্থিতি ছিল না। অনেক আগের ঘটনা, যেহেতু বিদ্যুৎ মানে কিছু কিছু জায়গায় ছিল, কিছু কিছু জায়গায় ছিল না, এই টাইপের। মানে বালি যেহেতু শহরের সদর এলাকাতে হয়তো আলোর ব্যবস্থা ছিল, তো খুব একটা রাতও না, 9টা 10টা বাজে এই টাইপের।
তো উনি কি করলো, ওই ওনার ওয়াইফকে পাঠাইছে পানি গরম করার জন্য। তো একটা সময় ওনার খেয়াল হলো কি যে ঝর্ণাকে তো পানি আনতে পাঠাইলাম, পানি জাল দিয়ে আনতে, রাত্রিবেলা বৃষ্টি পড়তেছে, লাকড়ি টাকি তো মনে ভিজে গেছে, বাইরে রাখা ছিল, ঘরেও তো মনে দেখলাম লাকড়ি নেই, তাহলে ওর হয়তো রান্না করতে কষ্ট হয়ে গেছে, আমি একটু যে এগিয়ে যাই। তো উনি কি করলো, মানে পাকঘরের দিকে, পাকঘরটা বাইরে ছিল, বাড়ির বাইরে, পাকঘরের দিকে এগিয়ে যাচ্ছে। উনি মানে যে জিনিসটা কখনো কল্পনাই করেন নাই, মানে উনি এই ধরনের একটা জিনিস দেখবেন এটা কিন্তু উনি কখনো স্বপ্নেও ভাবেন নাই শাওন ভাই। উনি যখন পাকঘরের কাছাকাছি গেছে, উনি ওই টুলে উল্টো দিকে বসা ছিল ঝর্ণা, মেয়েটা উল্টো দিকে বসা ছিল, ওনার হাজবেন্ড মানে দেখতে আসছে পিছন দিক থেকে, এসে দেখতেছে কি যে ওনার ওয়াইফ ওই চুলো জাল দিতেছে, চুলোর মধ্যে তার দুটো পা ঢুকিয়ে দেওয়া, এবং পা দুটো জল জল করে জ্বলতেছে, মানে পা দুটো লাকড়ির মতো জ্বলতেছে, আর উনি বসে বসে হাসতেছে, মুচকি মুচকি হাসতেছে। তো উনি তো মানে অ্যাস্টোনিশড, মানে এটা কি আমি স্বপ্ন দেখতেছি না বাস্তবে দেখতেছি, আমার ওয়াইফ চুলোর মধ্যে পা দিয়ে আপনার পানি জাল দিতেছে। বিষয়টা কিন্তু আসলে সন্দেহ কল্পনা করে দেখেন যে কতটা অদ্ভুত, আর কতটা মানুষ, একটা মানুষ যদি দেখে যে নিজের স্ত্রী চুলোর মধ্যে পা দিয়ে আগুন জ্বালাইতেছে, মানে এই জিনিসটা আসলে মেনে নেওয়াটা কতটা স্বাভাবিক। তো যেহেতু উনি শিক্ষিত মানুষ ছিল, উনি অনেকক্ষণ মানে মিনিট 5 উনি দৃশ্যটা দেখছেন। দেখার পরে ওনার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন অলরেডি চলে আসছে, যার কার সাথে সংসার করতেছে, আমার ওয়াইফ কি, আমি যার সাথে এতদিন সংসার করতেছি, যে আমাদের বাড়িতে এতদিন ছিল, মানে তার কাছ থেকে এই ধরনের মানে একটা দৃশ্য মানে তারা কখনো কল্পনাই করেননি। তো যাই হোক, উনি ঘটনাটা রাত্রিবেলা চেপে গেছেন, অলরেডি উনি পানি গরম করেও আনছে, উনি পানি দিয়ে গলা ওয়াশও করছে, কিন্তু কিছু বলেন নাই। তো ওনার মনের মধ্যে খটকাটা বেজে গেছিল। ওই দিন রাত্রে ওনার প্রচন্ড জ্বর, প্রচুর পরিমাণে জ্বর হয়েছিল। তো যাই হোক, উনি কাউকে কিছুটা বলে নাই, তখনও কিছুটা মানে কাউকে যদি কিছু বলবো কি হয় না হয়, উনি দেখলো যে ঠিক আছে আমি আগে দেখি কোন পর্যন্ত যায় ব্যাপারটা। তো উনি যখন অসুস্থতা থেকে সেরে গেছেন, সরে যাওয়ার পরে একদিন উনি ওনার বাবা মাকে মানে বিষয়টা খুব নিরিবিলি ভাবে একটা জায়গায় নিয়ে বললো যে বা এই দৃশ্যটা দেখছি, ঝর্ণা তো মানে এই কাজটা করতেছিল, এটা কি সম্ভব? সে ওনার বাবা মা জিনিসটা বিশ্বাস করেন। ওনার বাবা মা বলছে যে এটা কি বলিস, তুই হয়তো ঘুমের ঘরে বা তোর অসুস্থতা ছিল, জ্বর আসছিল, তুই অনেক আবুল তাবুল দেখছিস, এটা কখন পসিবল? আর আসলে শাওন ভাই দেখবেন কিছু কিছু জিনিস আমরা বাস্তব দুনিয়াতে মানে বিজ্ঞানের সায়েন্টিফিক ক্যালকুলেশন করে কোনো সমাধান বের করতে পারবো না, কিন্তু মানুষের জীবনে ঘটে, অদ্ভুত কিছু ঘটে। ঘটনা শেষ হয় নাই, ঘটনা তো আসলে তখন শুরু ছিল। তো একদিন হলো কি যে উনি ওই ঘটনাটা আস্তে আস্তে মনের ভিতর থেকে রিকভার করে ফেলছে, হয়তো আমি ভুলই দেখছি বা আমাকে শয়তান দেখাইছে, এই টাইপের আর কি কিছু। একদিন ওই বিছানায় শুয়ে আছে, ওনাদের কাছারি ঘর আর কি, মানে জানালা আছে, জানালা বাইরে বিশাল উঠান, বড় উঠান, উঠানের বাসার সাইডে অনেক গাছ লাগানো, আপনার নারিকেল গাছ, সুপারি গাছ, অনেক কিছু আছে, মেবি একটা পুকুর আছে বাড়ির সামনে, বিশাল বড় পুকুর, মানে গৃহস্থ বাড়ি বলতে যেটা বোঝায় সবকিছুই আজিজ মাস্টার বাড়িতে ছিল। তো একসময় দুপুরবেলা ওই প্রচন্ড পরিমাণে মানে ডিউটি থেকে আসছে, আসার পরে আজকে একটু তাড়াতাড়ি আসছে, অন্যান্য দিন একটু দেরি করে আসে, যেদিন কেস কম থাকে ওই দিন একটু তাড়াতাড়ি আসে। আসার পরে প্রচন্ড গরমকাল চলতেছিল, তো প্রচন্ড গরমের মধ্যে ওনার হঠাৎ করে উনি বলতেছে, ওনার ওয়াইফকে ডাক দিয়েছে, বলতেছে ঝর্ণা তুমি এক কাজ করো, ওই কাউকে ডাক দিয়ে বাড়িতে তখনকার দিনে দেখবেন কি শাওন ভাই, যে অনেক বাড়িতে মানে বছর সাল কামলা রাখা হতো, মানে যারা সারা বছর কাজ করতে বাড়িতে বছর শেষে একটা পেমেন্ট তাদের করা হতো। তো বাড়ির সকল কাজ এবং আবাদ বছর জমি জমার কাজগুলো এরাই দেখাশোনা করতো। তো ওনাদের বাড়িতে ওরকম ছিল আর কি, 2-4 জন ছিল। তো ওই হয়তো ওই আশরাফুল ভাই বলছে আর কি যে কাউকে একটু ডাক দিয়া একটু একটা ডাব করে নিয়ে আসো কাছের থেকে, আমার খুব ডাব খেতে ইচ্ছে করতেছে। তো উনি কি করলো, ওইটা বলে জানালা দিয়ে তাকায় আছে বাইরের দিকে, উঠোনের দিকে, দেখলো যে হয়তো বলবে গাছে পেরি না। তো এইভাবে তাকায় আছে, হঠাৎ করে উনি দেখতেছি কি শাওন ভাই
যে বিশাল লম্বা একটা হাত, মানে ঠিক সোজা পুকুর পাড়ের যে পশ্চিম পাশে যে ডাব গাছ ছিল, অনেকগুলো ডাব গাছ ছিল, তার একটি গাছে সোজা বিশাল বড় একটা হাত। উনি যখন কল্পনা করতেছে কি ব্যাপার, আমি কি দেখতেছি, তুমি ভালো করে খেয়াল করে দেখতেছে একটা বিশাল বড় হাত ডাব গাছের দিকে গেল, একটা ডাব পারলো, টান দিয়ে ছিঁড়লো, ছেঁড়ার পরে চুষ করে চুষে নিয়ে আসলো। উনি এই দৃশ্যটা দেখার পরে মানে একটু বসে গেছে বিছানার উপরে, ফাটকা লেগে বসে গেছে। বসে বসে ওনার শরীর টানতেছে যে আল্লাহ, আমি এগুলো কি দেখতেছি, মাঝে মাঝে এরকম কিছু দেখবো, এটা উনি কল্পনা করেন না। তো দেখার পরে উনি হঠাৎ করে খেয়াল করলো কি ওনার স্ত্রী ঝর্ণা বেগম ওই ডাব নিয়ে আসছে, কেটে সাইজ করে নিয়ে আসছে, গ্লাস হাতে করে নিয়ে আসতেছে। তো উনি তখন কল্পনা করলো যে এত তাড়াতাড়ি, আমি তো এইমাত্র বললাম 5 মিনিটও হয়নি, এত তাড়াতাড়ি উনি কিভাবে গাছের থেকে ডাব নিয়ে আসলো। তোমার তখন ফটকাটা একটু জোরে শুনে লাগছে, অদ্ভুত ভাবে লাগছে। প্রথম যেটা দেখছিল যে চুলার মধ্যে পা দিয়ে আগুন জ্বালাইতেছে, দ্বিতীয়ত মানে কোনো কিছু সাহায্য ছাড়াই হাত দিয়ে ডাব পাড়া একটা গাছ থেকে, এটা আসলে আনবিলিভেবল একটা ঘটনা। তো উনি তখন বেশি অ্যাস্টনিস্ট হয়েছে, ওনার মনের মধ্যে কিন্তু প্রশ্নগুলো আসতেছে, কিন্তু উনি প্রশ্ন করার সাহসটা পাইতেছে না, মানে কিভাবে এই প্রশ্নগুলো সে করবে, এত বছরের সংসার, এত সুন্দর শান্তির সংসার। তো উনি ডাবটা খাইছে, খাওয়ার পরে উনি ওনার ওয়াইফকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি ডাব পারলা কিভাবে, ডাবটা পাকতেও তো একটা সময় লাগে, এত তাড়াতাড়ি আমরা, তুমি বলছে যে অমুককে ডাক দিয়েছিলাম, পেরে দিছে, তুমি হয়তো ঘুমের ঘরে ছিলা, বা তোমারও তুমি একটু আপসেট, অনেক সময় গেছে, তুমি খেয়াল করো। তো এই বলে উনি চলে গেছে, মানে বিষয়টা পাশ কাটিয়ে চলে গেছে। চলে যাবার পর উনি তখন একটু চিন্তায় পড়ে গেছে যে এটা তো এইভাবে চলতে থাকলে তো মানে ইন ফিউচারে কি আছে আমি তো নিজেও জানি না। তখন উনি কি করছে, যেহেতু বাবা মা বিশ্বাস করতেছে না, উনি জানে যে এই ঘটনাটা ওনার বাবা মাকে বললেও তারাও বিশ্বাস করবে না, উল্টো তাকে গালাগালি করবে। তখন উনি কি করছে, ওই একটা হুজুরের কাছে গেছে। ওনার বাড়ির পাশে ছিল বড় একটা মসজিদ, ওই যে আপনার খেয়াল করে দেখবেন মসজিদটা এখনো আছে, কৈগারি জামে মসজিদ, ওটা ওনাদেরই দান করা সম্পত্তি। তো এখন হয়তো দান করছে, আমি আমার খালার কাছ থেকে যখন শুনি ঘটনাটা তখন বলছিল আর কি যে ওটা ওনাদেরই মসজিদ। তো ওই মসজিদে আগের থেকেই, মানে অনেক আগের থেকে, তাদের পূর্বপুরুষ থেকেই ওনারা হুজুর রাখতো পার্সোনাল ভাবে, ওনাদের খরচটা ওনারা বহন করতো। তো ওই হুজুরকে বলছে আর কি ঘটনাটা, কেউ বিশ্বাস না করলো, হুজুর বলছে যে হ্যাঁ হতে পারে, তো তুমি এক কাজ করো, আমি তোমাকে এখন তো দিতে পারবো না, কিছু জিনিস দেব, তুমি ওই জিনিসগুলা তোমার ওয়াইফের বালিশের নিচে রেখে দিবা। তো বালিশের নিচে রেখে দেওয়ার পরে যেটা হবে যে যদি সে মানবী হয় তাহলে তার কিছু হবে না, আর যদি সে অন্য কিছু হয়ে যায়, মানুষ না হয়, যদি অন্য কিছু হয় তাহলে সে তার আসল রূপে আসতে বাধ্য হবে। তো তখন প্রচলিত নিয়ম অনুসারে উনি যা যা করতে বলছে উনি সেই বিষয়গুলো অ্যারেঞ্জ করে হুজুরকে দিচ্ছে, হুজুর ওগুলো পড়ে টরে দিচ্ছে ওনাকে। তো উনি কি করছে, রাত্রিবেলা ওই বালিশের ভিতরে, বালিশের কাবারের ভিতরে ওই জিনিসগুলা মানে যেভাবে রাখতে বলছিল ওইভাবে রাখছে। রাখার পরে রাত্রিবেলা যখন ওনারা হাজবেন্ড ওয়াইফ বিছানায় শুতে যাওয়ার পরে ওই যখন উনি শুইছে, উনি তো চিন্তা করতেছে হ্যাঁ এখানে আগে শোক, মানে উনি ঘটনাটা দেখার জন্য ভান করতেছে, কি ঘুম আসে নাই, তারপরে ঘুমের একটা ভান ধরছে। তো এই সময় ওই ওনার ওয়াইফ করছে কি, বিছানায় মানে শোয়ার একটা ভঙ্গিমাতে মাথা দিছে, মাথা দেওয়ার পরে চিল্লান দিয়ে উঠছে, মানে একটা চিৎকার করে উঠে দাঁড়াই গেছে। দাঁড়ানোর পর উনি যেটা বলতেছে যে এটা তুই কি করলি। তখন ওনার হাজবেন্ড লাফ দিয়ে উঠে তাকাইছে ওনার দিকে, উনি বিছানা থেকে নেমে গেছে। নেমে যাওয়ার পর বলতেছে এটা তুই কি করলি, তুই নিজের সর্বনাশটা নিজেই করলি। এই বলে উনি কি করছে, ওখান থেকে দৌড়াইয়া ওনার ওয়াইফ বের হয়ে গেছে, উনিও পিছনে দৌড়ান দিয়া ওই যে মনে করেন যে ওনার বাড়ির পিছনে যে পুকুর পাড় আছে, সেই পুকুর পাড়ের দিকে ওনার ওয়াইফ চলে গেছে। ওনার ওয়াইফ চলে যায় পানা করছে ডাইরেক্ট পুকুরে, এত রাত্রিবেলা। পুকুরে যখন ঝাঁপ দিছে, তো উনি চিন্তা করতেছে উনিও ঝাঁপ দিবে কিনা, তো উনি আর ঝাঁপ জানে, উনি ঘাটটা বাঁধানো, উনি ঘাটের পাশে দাঁড়ায় আছে এবং বলতেছে ঝর্ণা তুমি কি করতেছো, তুমি ওখানে নেমে গেছো কেন। তখন উনি ওখান থেকে আনসার করতেছে যে আমার পুরো শরীর জ্বলে যাইতেছে, আমার পুরো শরীর পুড়ে যাইতেছে, তুমি এটা কি করছো, তুমি এটা ভুল করছো, তুমি আমাকে হারাবা।
তো এখন উনি কি করছে, ওই পুকুরে মনে করেন যে লাফালাফি ছটফট ছটফট করতেছে, মানে একবার গোসল গোসল করতেছে বারবার। তখন ওর কাছে উঠে আসো, আমি দেখতেছি কি হইতেছে, উঠে আসো তুমি। তো এর মধ্যে ডাকাডাকি করতে করতে, মানে চিল্লাচিল্লি করতে করতে ওই বাড়ির মানুষজন উঠে আসছে। ছোট ভাই মাস্টার সাহেব উনি নিজে আসছে, ওনার আম্মা আসছে, আসার পর ওনার লাইট নিয়ে আসছে, টর্চ লাইট নিয়ে আসছে। এই তোরা এখন কি করিস? উনি তখন ঘটনাটা ওনারা দেখতেছে। তো ওনারা যেটা দেখতেছে সেটা হচ্ছে যে পুকুরের মধ্যে ছটফট করতেছে ওনাদের মেয়ে ঝর্ণা। তো ছটফট করতে করতে একটা সময় ওই পুকুরের মধ্যে ঝর্ণা ডুব দিল, একটা ডুব দিল। ডুব দেওয়ার পরে আর ওঠে না, ডুব দিচ্ছে তো ওঠে না। ওনারা সারা রাত ওখানে দাঁড়াই ছিল, ঝর্ণা আর ওঠে না পুকুর থেকে। তো পরদিন সকালবেলা যেটা হলো, সকালবেলা ওনারা দেখতে পেল পুকুরের ঠিক মাঝখানে একটা পাখি, মরা পাখি, জাস্ট মানে দেশীয় যে কালার আছে ওই টাইপের একটা কালার, মরা একটা পাখি ভেসে উঠছে, আর কিছু নাই। তো ওনাদের ধারণা ছিল হয়তো ডুবে ডুবে মারা গেছে। তো স্থানীয় মানুষদেরকে জানাজানি অলরেডি হয়ে গেছে, রাত্রে অনেকেই উৎসুক জনতা ভিড় করছে পুকুর পাড়ে। পুকুরটার নাম হচ্ছে ডাসের পুকুর। তো পুকুর পাড়ে আসছে, মেয়ে অনেক লোক আসছে, অনেক সাহসী মানুষ আসছে। ওনারা পুকুরে কি করছে, অনেকে নেমেও গেছে, নেমে ডুব টুব দিয়ে এদিক সেদিক খুঁজছে, না কোথাও কিছু নেই। অনেক খোঁজাখুঁজি করে পায় নাই। তো অনেকে এলাকার লোকের পরামর্শে ওনারা পুলিশ কেস করে নাই, যে এটা করলে ওনারা ফেসে যেতে পারে, যেহেতু মেয়েটার কোনো পরিচয় নেই, বাবা মা কিছু নেই। তো অদ্ভুত বিষয়টা, একদম অদ্ভুত লাগছে। ওনারা পাই নেই, ওই পুকুরের মধ্যে কিচ্ছু নাই, ওই জাস্ট মরা একটা পাখি ভেসে উঠছে, এটাই, আর কিচ্ছু পায়নি। না পাওয়ার পরে মানে পরের দিন, ওই দিন ঘটনার পরের দিন রাত্রিবেলা আশরাফুল সাহেব তো প্রায় মানে আধা পাগল অবস্থা হয়ে গেছে স্ত্রীকে হারানোর পরে, যেটা আমি কি করলাম। তো উনি হুজুরের কাছে গেছে, যে হুজুরের পরামর্শ দিয়েছে। হুজুর বলছে যে দেখেন, উনি আসলে মানুষ ছিল না আর কি, অন্য কোনো জাতি ছিল। উনি ওনার দেশে চলে গেছে, উনি আসবেন না, আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আমি কিছু পরা পানি দিয়ে দিচ্ছি, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো বলছে না, আমাকে পরা পানি দিয়ে না, আমি আমার স্ত্রীকে চাই। তো বলছে এটা তো পসিবল না, যদি সে মানুষ হয়ে থাকে তা আসবে, আর যদি মানুষ না হয়ে থাকে অন্য কিছু হয়ে থাকে আর আসবে না। আমি এটা মানে অনেক কিছু রিসার্চ করে করছি, দেখছি। তো যাই হোক, যেহেতু এটার কোনো সাক্ষীও নাই, প্রমাণও নাই, তো আশরাফুল সাহেব একটু মানসিকভাবে আপসেট। পরের দিন রাত্রিবেলা উনি যে কোনো টেনশনে মানুষ থাকে না, সারাদিন খায় নাই দায় নাই, ঘুমাইছে। তো ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে ওনার ওয়াইফ আসছে, ঝর্ণা আসছে। ঝর্ণা এসে ওনাকে বকাবকি করতেছে, অনেক অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। তারপর বলতেছে, তুমি মানে অন্য মানুষের কথা শুনে তুমি নিজের ক্ষতিটা নিজে করছো। তুমি জানো আমি কে? আমি একজন পরী। আমি ছোটবেলা থেকে আমার টার্গেট ছিল একটা ভালো পরিবারে আমি সংসার জীবন যাপন করবো। তোমাদের পরিবারটা ভালো ছিল, তোমরা ভালো ছিল, এই কারণে আমি এখানে থাকছি, নিজের পরিচয় কখনো আসেনি। তবে তুমি অনেক বড় একটা ভুল করছো। তুমি যদি এই কাজটা না করতা তাহলে আমি তোমার সাথে বাকি জীবনটা কাটাইতে পারতাম, কিন্তু এখন আর সেটা পসিবল না। আমি আর মানুষ রূপে কখনো তোমাদের এখানে আসতে পারবো না। তো ভালো থেকো, আমি মাঝে মাঝে স্বপ্নেই তোমার কাছে আসবো, স্বপ্নেই আমার সাথে তোমার সাথে কথা হবে। এইটুকু দৃশ্য আমি দেখছিলাম। দেখার কিছুদিন পরের কথা শাওন ভাই, কিছুদিন পরে যেটা হয়েছিল, মানে যেটা আমার শোনা, যে আশরাফুল ভাই টোটালি মেন্টাল ডিসঅর্ডার যেটাকে বলে, পাগল হয়ে গেছিল আর কি। মানে উনি টোটালি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিলেন, উনি টোটালি পাগল হয়ে গেছিলেন। পাগল মানে বেশ কিছুদিন পাগল ছিলেন। এটা নিয়ে ওনাদের পরিবারের উপর অনেক ঝড়ঝাপটা গেছে। বিষয়টা সহজভাবে কেউ মেনে নিতে পারে না, যেহেতু প্যারানর্মাল ঘটনা, এগুলো সাইন্টিফিক ক্যালকুলেশন দ্বারা এটার সমাধান খোঁজা সম্ভব না। আর এটা মানে সমাধান কেউ দিতে পারে না। অনেক হুজুর ডাকছে, অনেক হুজুরের সাথে পরামর্শ করছে, বড় বড় হুজুর। আপনার অনেক এমন হুজুর আছে যারা জিন পালে, তাদের কাছেও গেছে, কেউ বলছে যে না এটা পসিবল না। তবে তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের কোনো ক্ষতি করে না, ওই পরিটা ভালো পরি ছিল। তো অনেক কিছু তোমরা জীবনে পাইতা, কিন্তু তোমরা জিনিসটা হারাইছো। তো যাই হোক, বিষয়টা অনেক বছর কেটে যাওয়ার পরে আশরাফুল ভাই একসময় মারা গেছিলেন। উনি
স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছিলেন, অনেকদিন ঘরে পড়া ছিলেন। তার ছোট ভাই উনি বিদেশে চলে গেছেন, আজিজ মাস্টার সাহেব মারা গেছেন, বাড়িটা এখন আছে। তো এই ছিল ঘটনা শোন ভাই। আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে, যে কারণে আমি ঘটনাটি শেয়ার করলাম। বাকিটা যারা শুনবে তাদের উপর ডিপেন্ড করে কেমন লাগছে, যেহেতু ঘটনাটা কালেক্ট করা ঘটনা। আমার খালার বাড়ি ওখানে, আমি আমার খালার ঘটনাটা শুনছি। আমি নিজেও গিয়েছিলাম সেই কৈগারি জামে মসজিদটা আমি দেখছি। জামে মসজিদের পাশেই তাদের বাড়ি, সামনে একটা গার্ডেন আছে ওনাদের নিজস্ব, নার্সারি আর কি। তো এই ছিল ঘটনা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই ভালোর সাথে থাকবেন।